ওকে, তো প্রথমে যে বিষয়গুলো আমি বলবো সেটা এখন শুনবেন। আপনারা যারা এখানে এসছেন তারা রেগুলার ক্লাস করবেন, অ্যাট লিস্ট 15টা ক্লাস পর্যন্ত কোনো শিক্ষার্থী একটিও ক্লাস মিস করার চেষ্টা করবেন না। কোনোভাবে যদি কোনো একটা ক্লাস মিস হয়, রেকর্ড ক্লাসটা আপনি অ্যাট লিস্ট 2-3 বার করে দেখবেন। তাহলেও অভাব পূরণ হতে পারে। মানুষের সমস্যা অসুবিধা থাকতেই পারে। ওকে, এটা একটা বিষয় গেল। সেকেন্ড হচ্ছে আমরা ইংলিশটাকে 2 শ্রেণীতে ভাগ করি। একটা হচ্ছে সেন্টেন্স চেঞ্জের গ্রামার, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রামার। আমি প্রথম আলোচনা করব হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রামার নিয়ে। কারণ আমরা চাকরি পাবো কিনা সেটা নির্ভর করবে ল্যাঙ্গুয়েজ গ্রামারের উপরে, সেন্টেন্স গ্রামারের উপরে নয়। ফলে সেন্টেন্স যে গ্রামার রয়েছে সেটি খুবই উদ্ভট কিছু গ্রামার, ভয়েস, টেন্স, নেশন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো ইজি টাইপ। 6, 7, 8, 9, 10 ইন্টার পড়েছি, আপনারা অনেকেই জানেন। কিছু ছোটোখাটো সমস্যা থাকতে পারে, তবে সেইটা খুব বেশি হলে 4 থেকে 5টা ক্লাসেই 10টার মতো টপিক আছে সেন্টেন্স চেঞ্জ, এটা ইজিলি হয়ে যায়। তাহলে বাকি যে ক্লাসগুলো আছে এগুলো সব ল্যাঙ্গুয়েজের উপর ক্লাস। এখন এই ক্লাসগুলো আপনার ভাগ্য পরিবর্তন অথবা দুর্ভাগ্যে আনবে। তো ক্লাসগুলো যদি খুবই ভালোভাবে করেন তাহলে আপনার ভাগ্য নিশ্চিত সুপ্রসন্ন, আপনি 100% আপনি পরীক্ষায় অ্যালাউ হবেন, এটা আমি বলে দিচ্ছি। আর যদি এই ক্লাসগুলো অবহেলা করেন, কোনোভাবে যদি ভেস্তে যায়, তাহলে আপনার ফলাফল ভালো হবে না, এবং আপনি আর বাংলাদেশের ইতিহাস আর ইংরেজি শেখার সুযোগ পাচ্ছেন না বলে দুঃখিত। আপনি যদি বলেন এত বড় কথা বললাম, হ্যাঁ এত বড়ই বলে দিলাম, আপনি অবজার্ভ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আসেন যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের গ্রামার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। 8টি পার্টস অফ স্পিচ ক্লাস আমার বেশ সময় নিবে আর কি। এই 8টা পার্টস অফ স্পিচ ক্লাস যদি আপনি সুন্দর করে করতে পারেন তাহলে 26টা টপিক আছে। চেইন অফ কমান্ড ইংলিশ, টোটাল সমস্ত ইংলিশকে 35টা টপিককে ভাগ করেন, এর মধ্যে 10টা বাদ দেন সেন্টেন্স চেঞ্জ, তাহলে বাকি 25টা টপিক আছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। তার মধ্যে 8টা পার্টস অফ স্পিচ 17টা হচ্ছে টপিককে নিয়ন্ত্রণ করতে পারে। দেখছেন কত ক্ষমতা? এখন এই পার্টস অফ স্পিচ এত ক্ষমতা যে এটা আসলে বোঝানো মুশকিল। তো চেইন অফ ইংলিশ পড়লে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা আজকে যে ক্লাসটা করব এটি একটি ফান্ডামেন্টাল ক্লাস, এটা আপনাকে সাহায্য করবে পরবর্তী পার্টস অফ স্পিচ গুলোকে সাজাতে। আমরা আস্তে 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 ঢুকে যাব, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলগুলোতে ঢুকে যাব। তো আপনারা নিশ্চয়ই ডিভিশনগুলো বুঝতে পেরেছেন। ল্যাঙ্গুয়েজ গ্রামারগুলো শিখলে আপনাদের সুবিধা কি? আপনি 100% এমসিকিউ ফ্রিলি সমস্ত ইংলিশগুলো পারবেন, নিশ্চিত থাকেন। এরপরে আসেন ফ্রি হ্যান্ড রাইটিং। এটা শেখার জন্য আলাদা কোনো আপনাকে ইংলিশ পড়ার কোনো প্রয়োজন পড়বে না। এই কোর্সটাই আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ ইউজ করতে পারবেন। এই কোর্সটাই ভোকাবুলারি আপনাকে সাহায্য করবে। মানে এই যে ল্যাঙ্গুয়েজ গ্রামার, এটা যে কত বড় শক্তি, এটা আপনি ডে টু ডে আপনি বুঝতে পারবেন, এবং একটা সময় গিয়ে আপনি এত বেশি স্ট্রং হবেন। আজকে যে আপনি যা আপনার যে নাম বা আপনার যে চিন্তা, এটা আপনি কিছু ক্লাস করার পর আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না, ছিলেন কোথায়, আসলেন কোথায়, হয়ে গেলেন কি। এবং মোটা মোটা যে ইংলিশ গ্রামার গুলো পড়ার বা ইংলিশ বইগুলো যে পড়ার যে প্রবণতা সেটা কমে যাবে, এবং আপনি অল্প প্রিপারেশনেই আপনি ফুল একটা গোছানো প্রিপারেশন যে পেয়ে যাবেন অল্প পড়ায়, সেটি পরীক্ষিত। তো এই জন্যই বলছিলাম যে আপনারা সবাই মনোযোগী হন, এবং প্রথম যে ক্লাসগুলো 15টা থাকবে সেখানে কোনোভাবেই মিস যাতে না হয় সেই চেষ্টা করুন। তো আজকে প্রথম ক্লাস ইন্ট্রোডিউসিং। তো সেলফ ইন্ট্রোডিউসিংটা দিনে দিনে করা সম্ভব। তো আজকে আমি সরাসরি ক্লাসে চলে গেলাম। আজকে প্রথম টপিক যেটা বেছে নিয়েছি সেটাও গুরুত্বপূর্ণ, দ্বিতীয় টপিক যেটা বেছে নিব সেটাও গুরুত্বপূর্ণ। তো দুটো টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার পূর্বে একটি কোশ্চেন আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি, সেটি হলো যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ভার্বের বেস ফর্ম, ভার্বের সিম্পল ফর্ম, তিনটি শব্দ আমরা বলে থাকি, তাই তো? তো এখন আসেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে কি বোঝায়, আর ভার্বের বেস ফর্ম এবং সিম্পল ফর্ম
তো এই তিনটা শব্দের আসলে মিনিংটা কি, পার্থক্যটা কি? তো আপনাকে এটা হয়তো ভাইবা বোর্ডেও বলতে পারে। আপনি প্রাইমারি ভাইবা বোর্ডে গেছেন, আপনাকে বলতে পারে, ছোট একটা কোশ্চেন করে ফেললো যে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে কি পার্থক্য, অথবা আপনাকে বলতেই পারে যে কোনো জায়গায়। তো আমি এই বিষয়গুলো প্রথমত পরিষ্কার করে দেই, এটাই এই পড়ার সাথে রিলেটেড। ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম, সিম্পল ফর্ম, তিনটা শব্দ। তো আপনি সিম্পল ফর্ম আর বেস ফর্ম একই কথায়, আপনি যদি বলেন ভার্বের বেস ফর্ম, এটাও ঠিক আছে। সিম্পল ফর্ম, বেস ফর্ম মানে এটা মানে ওটা, ওটা মানে ওইটা, কিন্তু প্রেজেন্ট ফর্মটা আলাদা। ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন বলা হবে তখন বুঝতে হবে যে এই ভার্বটার সাথে এস বাই এস বা আইএনজি হতে পারে। কি বললাম বলেন তো? এস বাই এস বা আইএনজি হতে পারে। আর যখন ভার্বের বেস ফর্ম বা সিম্পল ফর্ম বলা হবে তখন বুঝতে হবে যে ভার্বের এই ভার্বটার সাথে এস বাই এস অথবা আইএনজি হওয়ার মতো ক্ষমতা নাই, মানে এর সাথে হয় না। তো আশা করি আপনি ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট ফর্ম আর বেস সিম্পল ফর্ম বুঝতে পেরেছেন। আবারও বলছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে এর সাথে এস বাই এস বা আইএনজি হয়, হবে 100%। আর সিম্পল ফর্ম বা বেস ফর্ম বলতে এর সাথে এস বাই এস বা আইএনজি হবে না। আশা করি বোঝা গেছে। তো এখন হচ্ছে যে আমরা পড়ার স্বার্থে অনেক সময় বলি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা বলার স্বার্থে বলি, আসলে সেটা ভুল। টু এর পরে ভার্বের যেটা বসে সেটাকে আমরা বলবো বেস ফর্ম বা সিম্পল ফর্ম, আসলে সেটাকে প্রেজেন্ট ফর্ম বলা যাবে না। মোডাল অক্সিলারির পরে যে ভার্বটা বসে সেটাকে আপনি বেস ফর্ম বা সিম্পল ফর্ম বলতে পারবেন, প্রেজেন্ট ফর্ম বলতে পারবেন না। কারণ প্রেজেন্ট ফর্ম বলতে কি বোঝায়, এর সাথে এস বেস বা আইএনজি হতে পারে। তো টু এর পরে যে ভার্বটা বসে সেটার সাথে কি আইএনজি বা এস বেস হয় কখনো? অসম্ভব। মোডাল অক্সিলারির পরে কখনো হয়? অসম্ভব। তাহলে নিশ্চয়ই এই শব্দগুলো ভালো করে শিখতে হবে। আচ্ছা, আরেকটা আসেন যে ভার্বের প্রেজেন্ট ফর্ম কয়টা পার্টস অফ স্পিচ হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম দুইটা পার্টস অফ স্পিচ হয়, একটা হচ্ছে ভার্বই হয় আর একটা হচ্ছে নাউন হয়। আর ভার্বের পাস্ট ফর্ম একটা পার্টস অফ স্পিচই হয়, সেটি ভার্বই হয়। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ভি3, এটি কোন পার্টস অফ স্পিচ হয়? এটি সবসময় মনে রাখবেন যে এটি অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ হয়, এটাকে ভার্ব বলা যাবে না, এটাকে ভার্ব বলা যাবে না। আপনি মুখে বলতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে যে পার্টস অফ স্পিচ নির্ধারণের ক্ষেত্রে কি বলবেন? অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ। তো এই বিষয়গুলো একটু জেনে রাখা ভালো, এগুলো প্রাথমিক চিন্তা। আসলে কি এগুলো এমসিকিউ হয় কিনা? হয়তো অনেক সময়। তো অনেক সময় দিয়ে বেস ফর্ম, সিম্পল ফর্ম নিয়েও কোশ্চিন তৈরি হয়। প্রেজেন্ট ফর্ম, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম বলতে কি বোঝান, এরকমও কোশ্চিন হয়। তো সেটা হয়তো আপনি ফেস করেন নাই, করতেও পারেন। এখন প্রথমত যে টপিকটা আমরা বেছে নিয়েছি এটা হচ্ছে কি, যে আমরা সাবজাংটিভ নামে একটা গ্রামার আছে, সেটা আমরা বেছে নিলাম। এটি অনেকেরই জানা থাকতে পারে অথবা ভুলেও যেতে পারেন, অথবা একেবারেই নতুন, কোনো সমস্যা নেই। এই সাবজাংটিভ শব্দের অর্থ হলো সংযোগ বা কানেক্টিভিটি, কানেক্টিং বা কানেক্টেড, এরকম। তো মিনিং যাই হোক, এটাকে আপনি সাইলেন্ট কিলার বলবেন। সাইলেন্ট কিলার মানে কি জানেন? নীরব ঘাতক। এটি সেন্টেন্সের মধ্যে বসে আপনাকে একেবারে এমন ভাবে শেষ করে দিবে যা আপনি নিজেই নিজের ভাগ্যকে হাত থেকে ছিটকে দিলেন। তো আপনি অবশ্যই এখান থেকে পরিত্রাণের একটা রাস্তা খোঁজার চেষ্টা করতে হবে। তো আমি পরে কৌশলটা শিখিয়ে দিব, কিন্তু সিস্টেমটা প্রথমে বলে দিই। সিস্টেম হচ্ছে যে এখানে দেখেন যে সবাই দেখতে পাচ্ছেন প্রথম বক্স, এই যে প্রথম বক্সের যে ভার্বগুলো দেখা যাচ্ছে এগুলো সব ভার্ব। তো ভার্ব যেমন অ্যাডভাইস, ডিক্রি, প্রিফার, রিকোয়ার, আস্ক, ইনসিস্ট, প্রপোজ, স্টিপুলেট, কমান্ড, মুভ, রিকমেন্ড, সাজেস্ট, ডিমান্ড, অর্ডার, রিকোয়েস্ট, আর আপনি দেখেন যে এই ভার্বগুলো কিছুটা ইম্পারাটিভ ইম্পারাটিভ টাইপ। তো আপনি মুখস্থ করলে 16টা, অনুমানে রাখলেও 16টা, ইম্পারাটিভ সিস্টেমে বললেও 16টা, মানে এই 16টা ভার্ব আপনাকে ব্রেনে একটু রাখার চেষ্টা করতে হবে। আপনি রিডিং দিয়েও রাখতে পারেন, মুখস্থ করে রাখতে পারেন, এর বেশি দরকার নাই বা এর বেশি নাই। এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে প্রথম সেন্টেন্সে থাকবে, অর্থাৎ এটা মূলত দ্যাটযুক্ত সেন্টেন্সে থাকে, তো দ্যাটযুক্ত সেন্টেন্স, দ্যাট মাঝখানে থাকবে, এর আগে সেন্টেন্সে এই ভার্বটা থাকবে আর কি। এখন আমাকে
এই ভার্ব অনুযায়ী পরবর্তী সেন্টেন্সটার উপর একটা প্রভাব ফেলবে, সেটা আমাকে মানে বিষয়টা খেয়াল করতে হবে। তো এখন বলছে রুলস বলছে কি, আমি যদি এই ভার্বগুলো দ্যাটযুক্ত সেন্টেন্সের আগে যদি পাই, অর্থাৎ দ্যাটযুক্ত সেন্টেন্স এটা এর আগে আমি পেয়েছি, তাহলে পরের যে সেন্টেন্সে যে ভার্বটা থাকবে, এই যে দেখেন যে ভার্বটা, এই ভার্বটা এই যে এখানে দেখেন যে এই ভার্বগুলো পেলে পরবর্তী সেন্টেন্সে ভার্বটা সিম্পল ফর্ম, এই যে দেখেন সিম্পল ফর্ম, সিম্পল ফর্ম, তার মানে এই ভার্বটা আপনি কখনোই আর চেঞ্জ করার ক্ষমতা আপনার হবে না। আপনি ওটাকে সিম্পল ফর্ম করবেন, বেস ফর্ম করবেন, প্রেজেন্ট ফর্ম করা যাবে না, ওটাকে বেস ফর্ম বা সিম্পল ফর্ম করতে হবে। তার মানে ওর সাথে এস বাই এস হবে না, আইএনজি হবে না, পাস্ট টেন্সও হবে না, ও হচ্ছে বেস ফর্ম, সিম্পল ফর্ম, যেটা আমি বলেছি আর কি। তো এখন আসেন, কোন পরীক্ষায় যদি আপনি এটা পান, আপনি কি নিজে মানবেন? এটা যদি আপনার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি থাকে, তাহলে আপনি কি করবেন? হি প্রপোজড দ্যাট হি টেক আ ভ্যাকেশন, এটা ধরেন রাইট ফর্ম ভার্বস রাখতে পারে, কারেকশনে রাখতে পারে, ফিল ইন দি ব্ল্যাঙ্কে রাখতে পারে, অনেক রকম করে জায়গায় যে কোনো জায়গায় দিতে পারে। তো আপনি এখন চিন্তা করবেন, যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে এটা নিশ্চয়ই চেঞ্জ হয়ে টুক হবে, টুক। অথবা আপনি চিন্তা করছেন যেহেতু এটা আমি যদি পাস্ট নাও করি, তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নিশ্চয়ই এস বাই এস হবে, আপনি কোনোভাবে চেঞ্জ করবেন, কিন্তু আসলে কোনোটাই হবে না, একদম ফ্রেশ। হি টেক আ ভ্যাকেশন, এটা কি আদৌ কি সম্ভব? এটা কি হয় কখনো? বা এটা কি কখনো মেনে নেওয়া যায়? আসলে আপনাকে সাবজান্টিভের ক্ষেত্রে নিতে হবে। যেহেতু আমি ওই 16টা ভার্বের মধ্যে একটা ভার্ব পেয়েছি দ্যাটযুক্ত সেন্টেন্স হওয়ার কারণে তার আগে, তাহলে তার পরে যে ভার্বটা বসবে তার সাথে কখনোই আমি টেন্স চেঞ্জ করতে পারবো না, এস বাই এসও না, আইএনজিও না, ওটাকে আমি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট হিসাবেই ব্যবহার করতে পারবো, ওই ভার্বে কোনো প্রকার পরিবর্তন আনা যাবে না, একদম সিম্পল ফর্ম। তাহলে এই ভার্বগুলো পেলে পরবর্তী ভার্ব নো চেঞ্জ। এখন আসেন, এই ভার্বগুলোর থেকে কিছু ভার্ব বের করে নিয়ে এসে নাউন করা হয়েছে। নাউন কোন ভার্বগুলো? এই ভার্বগুলোই, কিন্তু এগুলো আলাদা কোনো শব্দ না, এই ভার্বগুলোই কতগুলো ভার্ব বের করে নিয়ে এসে নাউন করা হয়েছে। যেমন ধরেন এখানে ডিমান্ড করা হয়েছে, প্রিফারেন্স করা হয়েছে, রিকমেন্ডেশন, রিকোয়ারমেন্ট, সাজেশন, রিকোয়েস্ট। আপনি বলতে পারেন রিকোয়েস্ট তো ভার্বের মতো দেখা যাচ্ছে, আমি কিন্তু আগেই বলেছিলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম দুইটা চরিত্র। এখন আসেন, মাত্র কয়টা এখানে আসছে? 2 4 6 8টা। তো এই 8টা নাউন যদি কোনোভাবে দ্যাটযুক্ত সেন্টেন্সের আগে পান, তাহলে পরবর্তী ভার্বটা বলছে নো চেঞ্জ। এখন আসেন, সিম্পল ফর্ম করতে বলছে, যেমন হি ইগনোরড দ্য সাজেশন দ্যাট শি গেট মোর এক্সারসাইজ। আচ্ছা, এরকম কি কখনো সেন্টেন্স পড়েছেন আপনারা, যে সামনের সেন্টেন্সে অর্থাৎ আগের সেন্টেন্সের নাউন দেখে পরবর্তী সেন্টেন্সের ভার্বটা নির্ধারণ হয়? এরকম আমরা পড়েছি প্রোনাউনের ক্ষেত্রে, সেখানে হচ্ছে হু হুইস ছিল আর কি, তো সেখানে দ্যাটও ছিল, কিন্তু সেখানে কিন্তু সাবজেক্ট থাকতো না ওই দ্যাটের পরে বা হুইসের পরে, তো সেটা তো ছিল হলো প্রোনাউনের হিসাব। কিন্তু এরকম কোনোদিন সেন্টেন্স আমরা পড়েছি জীবনে যে এরকম দ্যাট যুক্ত সেন্টেন্স দুই পাশে দুটো দ্যাট থাকে এবং পূর্ববর্তী সেন্টেন্সের নাউন সাপেক্ষে ভার্ব আমাকে ঠিক করতে হয়, এরকম আমাদের জীবনে আমরা একাডেমিক লেভেলে পড়ি নাই। তো এখন এই সাবজেক্টিভটা হচ্ছে সাইলেন্ট কিলার এই জন্যই, যে সামনে যদি আপনি কোনো একটা নাউন যদি এরকম পান, তাহলে অবশ্যই পরবর্তী সেন্টেন্সের ভার্বটাও আপনি নো চেঞ্জ করতে পারবেন না। এখন আসেন, যে ইগনোর ছিল, আপনি হয়তো মনে মনে পাস্ট করতে পারেন। থার্ড পারসন সিঙ্গুলার ছিল, আপনি হয়তো এস বা ইএস এর ব্যাপারটা চিন্তা করতে পারেন, কিন্তু কিছুই করতে পারবেন না, সাইলেন্ট কিলার। আপনাকে অবশ্যই সাবজান্টিভের মধ্যে পেলে আপনাকে পরবর্তী ভার্বটা নো চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ করা যাবে না। দেখেন এটাও কিন্তু একটা বিরাট একটা ঝামেলা করে দেয় আমাদের কোশ্চেনে, এগুলো আসে বাট আপনার চোখে দেখতে পান নাই, কিন্তু এগুলো আপনাদেরকে এখন দেখতে হবে। আমি গোপন কথাটা পরে বলে দিচ্ছি। লাস্ট মোমেন্টে আসেন, যে এই ব্র্যাকেটের ভার্বগুলোই, এই ব্র্যাকেটের ভার্বগুলোই এইখানে অ্যাডজেক্টিভ আকারে নিয়ে আসছে, সেম ভার্বই অ্যাডজেক্টিভ আকারে সাজানো হয়েছে, যেমন অ্যাডভাইসড, ম্যান্ডেটরি, প্রপোজড, সাজেস্টেড, সেমি, নেসেসারি, রিকমেন্ডেড। আপনারা হয়তো বলতে পারেন এখানে তো ভার্বই দেখা যাচ্ছে, পাস পার্টিসিপল, ভার্বের ভি3 কে আমি কি বলেছিলাম? অ্যাডজেক্টিভ বলেছিলাম, তো সুতরাং তর্ক করা যাবে না।
তো এই শব্দগুলো অ্যাডজেক্টিভ, এগুলো বলছে আমি যদি পূর্ববর্তী সেন্টেন্সে ঠিক এরকমই দ্যাটযুক্ত সেন্টেন্সের যদি আগে পাই, দ্যাটযুক্ত সেন্টেন্সের আগে যদি পাই, তাহলে আবারও বলছে পরবর্তী ভার্বটা আমি চেঞ্জ করতে পারবো না। তাহলে এখানে আমরা যদি দেখি যে এখানেও আমরা পাচ্ছি, দেখেন ইট ইজ নেসেসারি, এই যে নেসেসারিটা পেয়েছি। এখন এই অ্যাডজেক্টিভ গুলো লিখতে গেলে একটা ফরম্যাট দরকার, সেটা হলো ইট দিয়ে সেন্টেন্সটা শুরু হতে হয় এবং একটা বি ভার্ব থাকতে হবে এবং এই অ্যাডজেক্টিভটা থাকতে হবে। তাহলে শর্তটা কি দাঁড়াচ্ছে, ইট দিয়ে শুরু হবে, ইট যুক্ত সেন্টেন্সে এরকম যদি আপনি এই অ্যাডজেক্টিভটা যদি পান, তাহলে দ্যাট যুক্ত সেন্টেন্স হওয়ার কারণে এটা অবশ্যই সাবজেক্টিভ এবং পরবর্তী ভার্বটা আবারও বলছে যে এটি হচ্ছে অবশ্যই আপনাকে চেঞ্জ করা যাবে না। আচ্ছা, উপরের গুলা না হয় কোনোভাবে আপনি যুক্তিতে মেনে নিলেন, কিন্তু এটা কি কখনো মানবেন? যেমন ইট ইজ নেসেসারি দ্যাট হি, এখানে আপনি চেঞ্জ যদি করেন, আপনি কাল সকালে কিছু ফ্রেন্ডদেরকে দিতে পারেন এই সেন্টেন্সটাই, ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড দ্য বুকস, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এরকম করে আপনি দিবেন, দেওয়ার পরে বলবেন কারেকশন করতে, 100 তে 100 জনই বলবে ফাইন্ডস 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 ফাইন্ডস, কিন্তু আপনি শুধু বলবেন যে এটা সাবজেক্টিভ হওয়ার কারণে এটা ফাইন্ড হবে, এর সাথে এস বাই এস বা আইএনজি হবে না, কারণ এটা শর্ত মেইনটেইন করে সাবজেক্টিভের রুলস হিসেবে বসে গেছে, ফলে এখানেও এস হচ্ছে না। কিন্তু আমরা বাস্তবে এস দেইনি, আমরা একাডেমিককে ফ্রি হ্যান্ড রাইটিং এস দেই না, অবশ্যই দেই, তো আমরা তো সারা জীবন তাহলে ভুলই করে আসলাম। এই যে টাইপ আপনারা দেখলেন যে 3টা টাইপ কোশ্চেন সাবজেক্টিভ থেকে ফলো করতে হচ্ছে। প্রথমে বলছে যে এই ভার্বগুলো যদি দ্যাটের আগে পাই, তাহলে পরবর্তী ভার্ব সিম্পল ফর্ম, এই ভার্বগুলো থেকে যদি নাউন কোনো একটা ওয়ার্ড যদি দ্যাটযুক্ত সেন্টেন্স আগে পাই, তাহলে বলছে সেটিও সিম্পল ফর্ম। এই ভার্বগুলো থেকে যদি আমি অ্যাডজেক্টিভ পাই এবং সেটা যদি ইট দিয়ে শুরু হয়, তাহলে পরবর্তী আমাকে দ্যাটের পরেও বলছে ভার্বটা সিম্পল ফর্ম। এই যে 3টি হ্যাসেল আমাদেরকে সেন্টেন্স ফেস করতে হয়, এটা আমরা কিন্তু মিরাকেল আমাদের লাইফে কিন্তু আমরা অনেক পেয়েছি, আপনারাও পেয়েছেন অনেকবার পড়তে গিয়ে, কিন্তু সেটি খেয়াল করা হয়নি, কেন হয়েছে সে ব্যাখ্যাটা বুঝতে পারা সম্ভব হয়নি। আজকে নিশ্চয়ই এর ব্যাখ্যাটা হাড়ে হাড়ে আপনারা টের পেয়েছেন, বুঝতে পেরেছেন। এখন আসেন একটা কৌশল আমি শিখিয়ে দিচ্ছি। কৌশল হচ্ছে যে এটা তো মনে রাখা সম্ভব না, অথবা অনেক সময় আপনি ভুলে যেতে পারেন, হারিয়ে যেতে পারে, মনের মধ্যে নাও থাকতে পারে। তো আমি একটা কৌশল শিখিয়ে দিই, সেটা হচ্ছে যে কোনো দ্যাটযুক্ত সেন্টেন্স আপনি যখন পাবেন, যে কোনো দ্যাটযুক্ত সেন্টেন্স আপনি যখন ফিল ইন দি ব্ল্যাঙ্ক কারেকশন রাইট ফর্ম ভার্বস করতে যাবেন, আপনি সময় নেবেন 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় নেবেন। সময় নিয়ে প্রথম আপনি সাবজাংটিভের কথা মনে করবেন, যে কোনো দ্যাটযুক্ত সেন্টেন্স থামার পরে প্রথম সময় নেবেন সাবজাংটিভের কোনো প্রবলেম আছে কি না। এই যে আপনি দ্যাটযুক্ত সেন্টেন্স থেমে গেলেন, সাবজাংটিভের কোনো সমস্যা আছে কিনা সেটা যে আপনি লক্ষ্য করলেন, বাস এই একটা কৌশলই আপনাকে বিজয় এনে দিতে পারে। এখন যদি দেখেন সাবজাংটিভের কোনো কিছু নাই, তাহলে আপনি আপনার মতো করে ফেলেন, কোনো সমস্যা নেই, টেন্স অনুপাতে আপনি সাজান, অ্যাক্টিভ প্যাসিভ যা সাজান, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই সাবজাংটিভ পাবেন, তখনই আপনি নিশ্চিত জেনে যাবেন যে ভার্বটা সিম্পল ফর্ম, নো চেঞ্জ। এই একটা কৌশলই আপনার যথেষ্ট। যেহেতু একটা কোশ্চেন সলভ করার জন্য 30 সেকেন্ড সময় পাওয়া যায়, আপনি সেখান থেকে 10 সেকেন্ড না হয় একটু সময় নিলেন, অথবা 20 সেকেন্ড পর্যন্ত না হয় সময় নিলেন, অসুবিধা তো নাই। তো আপনি এই সাবজাংটিভের যে ছোট্ট কৌশলটুকু, যে দ্যাটের আগে কোনো ভার্বের কোনো প্রবলেম আছে কিনা, দ্যাটের আগে কোনো নাউনের কোনো সমস্যা আছে কিনা, দ্যাটের আগে কোনো ইট যুক্ত সেন্টেন্স হয়ে এবং অ্যাডজেক্টিভ হয়েছে কিনা, ইট যুক্ত সেন্টেন্স এবং দ্যাট এটা নিশ্চিত মনে রাখবেন যে অবশ্যই সাবজাংটিভ। ইট দিয়ে শুরু হওয়া দ্যাট যুক্ত সেন্টেন্স মানে অনেকটাই সাবজাংটিভের দিকে হাঁটবে, অনেকটাই সাবজাংটিভের দিকে যাবে, প্রায় 99% সেন্টেন্সই সাবজাংটিভের দিকে যায়, ফলে অবশ্যই আপনি সতর্ক থাকবেন। আশা করি কৌশলটা বুঝতে পেরেছেন। কেউ কি এমন আছেন যে আসলে এই ফরম্যাটটা বুঝতে পারেন না, এমন কেউ কি আছেন? আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। কেউ কি আছেন খুব ভালো বুঝতে পেরেছেন অথবা বুঝতে পারেননি? স্যার একটা প্রশ্ন ছিল স্যার, বলেন। এই এগুলা ছাড়া কি স্যার সাবজেক্টিভ ভার্ব কি আর থাকবে, বা না, এগুলো অসম্ভব। মুখস্থ করলে কি হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই 100%। এগুলো মুখস্থ করলে হ্যাঁ হবে না স্যার? অবশ্যই অবশ্যই। আর কেউ কি আছেন, আর কেউ কি আছেন যে একদম স্যার হ্যাঁ আর শুধু কি
কনজাংশন দ্বারা কি যুক্ত করে থাকে না অন্য কোনো কনজাংশন দ্বারা শুধু যুক্ত দ্যাট করে থাকতে পারে যুক্ত স্যার? সেন্টেন্সে, অন্য কোনো কনজাংশন দ্বারা হবে না, শুধু দ্যাট। আর কেউ? আর এটা কি কোনো প্রশ্ন আছে স্যার, এই মুখস্থ রাখার মতন কোনো? আচ্ছা, আরেকজন কি জানি বলতে চেয়েছেন মাঝখানে, বলেন বলেন। আসলে সাবজেক্টিভটা একটু ভালোভাবে বুঝাই দিন, এই জিনিসটা কি? আচ্ছা, সাবজেক্টিভ হচ্ছে কানেক্টিভিটি বা কানেকশন। সাবজেক্টিভ হচ্ছে কানেক্টিভিটি, কানেকশন, অর্থাৎ দ্যাট যুক্ত একটা সেন্টেন্সকে নিয়ে, দ্যাটকে নিয়ে দুই পাশে একটা সম্পর্ক তৈরি করে। এই ভার্বগুলো একটা সম্পর্ক তৈরি করে, পরবর্তী সেন্টেন্সের সাথে একটা সম্পর্ক তৈরি করে। এটা আমরা বুঝে যাচ্ছি, বুঝতে পারছি, সেটা নিয়ে সমস্যা না, কিন্তু আমি আবারও বুঝে দিচ্ছি। স্যার হ্যাঁ বলেন। দ্যাটটা কি স্যার একটা সেতু বন্ধনের মতো হ্যাঁ, কাজ সেতু করে বন্ধন। স্যার? সাবজেক্টিভ মানে সেতু বন্ধন। আচ্ছা, সেটা শুধুমাত্র দ্যাট যুক্ত সেন্টেন্সে, অন্য কোনো এন্ড, বাট, অর এগুলো দিয়ে সাবজেক্টিভ মেইনটেইন হবে না। আচ্ছা, এখন আসে, যদি স্যার কোন বাক্যের মধ্যে দ্যাট যদি উজ্জ্বল থাকে তখন আমরা কিভাবে চিনব এটা সাবজেক্টিভ বা? না, আপনার একদম ফরম্যাটই দিবে, এরকম সেন্টেন্সই বসাবে, এরকম উজ্জ্বল দিয়ে কিছু থাকবে না। আচ্ছা, এখন আসেন, আবারও রিপিট করছি ফাইনাল হিসাব, ফাইনাল কথা। তার আগে আমরা একটা এক্সারসাইজ দেখে নিই। যেমন ধরেন, একটু ব্যতিক্রম ধর্মী এক্সারসাইজই দিয়েছি, কোনো সমস্যা নাই। if you intend to apply for an advertise position, এই পর্যন্ত ধরেন আপনার একটা সেন্টেন্স ইফ যুক্ত হয়ে আছে, কোনো সমস্যা নাই। এখন আসেন যে এখান থেকে একটা বেছে নিতে বলেছে, আমাকে স্পিকারগুলো বন্ধ রাখেন, এখান থেকে একটা বেছে নিতে বলেছে। তা আমি এখন বেছে নিব। আমি প্রথমত আসি, ইট ইজ রিকোয়ার্ড ফর অ্যাটাচিং, এটা ধরেন প্রথম আসছে। তো এখন ধরেন এরকম ফরম্যাটে আপনার কোনো সেন্টেন্স সাবজেক্টিভে ব্যবহার হয় না। এরপর চলে আসেন, ইট ইজ রিকোয়ার্ড দ্যাট, এখানেও দ্যাট আসছে, কিন্তু দ্যাটের পরে সাবজেক্ট আসার পরে দেখেন এখানে একটা টু দিয়েছে, তো সাবজেক্টের পরে তো টু ইনফিনিটিভের কোনো ব্যবহার আমরা কোন সাবজেক্টিভে দেখি নাই, ফলে এটাও হচ্ছে না। এরপরে দেখেন, ইট ইজ রিকোয়ারমেন্ট, ইজ এর পরে কখনো নাউন হয় না, ইজ এর পরে কখনো নাউন পার্টস অফ ইজ বসে না, তাহলে এটিও শর্ত ভঙ্গ করেছে, এটিও শর্ত ভঙ্গ করেছে। এখানে ইট ইজ রিকোয়ার ফর আপনার অ্যাটাচিং যে আসছে, এটা মিনিংগত এবং সেটিংগত এখানে আইন ভঙ্গ করেছে, ফলে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি ইট ইজ রিকোয়ার্ড আসছে। এই যে দেখেন, এই যে এটা কিন্তু ভার্ব পাস্ট পার্টিসিপল, কিন্তু অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্টিসিপল কি অ্যাডজেক্টিভ, আগেই বলেছি। এখানেও কিন্তু সেটা কিন্তু ছিল, রিকোয়ার্ড কিন্তু ছিল, ফলে এই যে রিকোয়ার্ড, ফলে এখানে কিন্তু আমরা সেটা পেয়েছি এবং দ্যাটও পেয়েছি, এরপরে সাবজেক্ট পেয়েছি, ভার্বের বেস ফর্মও সিম্পল ফর্মও পেয়েছি, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে বি নম্বর। তাহলে আমি খুব সহজেই বিটাকে কিন্তু অ্যান্সার হিসেবে এখানে দেখতে পাচ্ছি। তা এখন ধরেন পরীক্ষাতে এরকম আপনার সরাসরি এই সেন্টেন্সটা দিয়ে আপনার এরকম করেও আপনাকে ফিল ইন দি ব্ল্যাঙ্ক দিতে পারে, এরকম করে দিতে পারে, আবার এরকম না দিয়ে আপনাকে সরাসরি একটা অর্ধ সেন্টেন্স আর একটা এরকম অর্ধ সেন্টেন্সও দিতে পারে, কিন্তু আপনি সেটাকে বুঝে নেবেন। যেহেতু দ্যাটযুক্ত সেন্টেন্স, আপনাকে বুঝতে হবে ঠিক এরকম করে ব্যালেন্স নিতে হবে দুই পাশে। আশা করি প্রশ্নের, স্পিকারটা বন্ধ রাখেন, প্রশ্নের প্যাটার্নটা বুঝেছেন। আমি একবার প্রথম থেকে আরেকবার সিরিয়াল আসি। আপনি যে কোনো দ্যাটযুক্ত সেন্টেন্স প্রথমে ফেস করেছেন বা দেখতে পেয়েছেন, আপনি সেখানে থামবেন, থামার পরে দ্যাট তো মাঝখানে বসে, ওকে, যেহেতু দ্যাট মাঝখানে বসেছে ভালো কথা। এখন দ্যাটের আগে আপনি দেখবেন যে এইরকম টাইপের কোনো নাউন ভার্ব আছে কিনা, যদি ভার্ব পান তাহলে পরবর্তী বলছে যে আপনাকে ভার্বটা বেস ফর্ম করতে হবে, সিম্পল ফর্ম, এরকম। আপনি যদি এই ভার্বগুলোর থেকে কোনো একটা নাউন যদি পান, অনুরূপভাবে আপনি পরবর্তী ভার্বটা চেঞ্জ করতে পারবেন না, সিম্পল ফর্ম। অনুরূপভাবে যদি আপনি ওই ভার্বগুলোর থেকে কোনো যদি অ্যাডজেক্টিভ তৈরি করা যদি অ্যাডজেক্টিভ পান, আর সেটি যদি ইট দিয়ে যদি শুরু হয়, তাহলে সেখানেও বলছে অবশ্যই ভার্বটা সিম্পল ফর্ম বা বেস ফর্ম, এর সাথে এস বেস করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি দ্যাটযুক্ত সেন্টেন্স অনেক পাবেন, তো সেখানে এই ভার্ব, এই নাউন, এই অ্যাডজেক্টিভ ফরম্যাট পেলে আপনি অবশ্যই পরবর্তী ভার্বটাকে চেঞ্জ করতে পারবেন না। আগের সাবজেক্ট কি হলো, আগের ভার্বটা প্রেজেন্ট হলো না পাস্ট হলো না প্যাসিভ হলো না অ্যাক্টিভ হলো, সেটার সাথে পরবর্তী ভার্বের কোনো সম্পর্ক নেই, সাবজেক্টেরও সম্পর্ক নেই। আপনাকে যেমনটি বলা হয়েছে তেমনটি আপনি শুধু রেখে দিবেন, ভার্বটাকে
কোনো ক্রমেই চেঞ্জ করতে পারবেন না। ওকে শুধু V1 চরিত্র রেখে দিবেন, প্রেজেন্ট ফর্ম চরিত্র করে রেখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটাতে আর কোনো কোশ্চেন থাকার কথা না। এবং আপনারা অবশ্যই এটার নিচে এমসিকিউ পাওয়ার আশা করেছেন, কিন্তু এমসিকিউ দিলে তো সবাই এমনিতেই পারবেন চোখ বন্ধ করে যে এটা হলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। ফলে এটার নিচে এমসিকিউ রাখা হয় না। এই টপিকটি পুরোটা আমি শেষ করেছি। আপনাদের মধ্যে কেউ কি আছেন লাস্ট বার জিজ্ঞাসা করতে চান? আচ্ছা, পেলাম না, তাহলে আমি নতুন। আচ্ছা বলেন। এই ক্ষেত্রে আবার একটু দেখা নেই। হ্যাঁ বলেন। প্রিন্সিপাল পরের সেন্টেন্সে ভার্ব সিম্পল ফর্ম হয়। হ্যাঁ, কিন্তু অ্যাডজেক্টিভ প্রিন্সিপাল কোনতে পেলে পরের সেন্টেন্সে 2 প্লাস ভার্ব হয়। এটি একটু বলুন আমাদের। আচ্ছা, এখানে যে উদাহরণটা আমরা পেয়েছি এটা, হ্যাঁ স্যার, ইট ইজ নেসেসারি টু ওটার ও এইটা ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে, স্পিকার বন্ধ রাখেন। হ্যাঁ হ্যাঁ, স্পিকারটা বন্ধ রাখেন। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেছেন যে এই যে ইট ইজ নেসেসারিটা ঠিক আছে, কিন্তু এখানে একটা সেন্টেন্স এটা না দেওয়াই ভালো ছিল। তো যাই হোক, যেহেতু দেওয়া আছে, এটা পরীক্ষাতে আপনার দিবে না, এটা আসেও না, এটা এটা হয় না, এটা এরকম করেই হয়। তো এখন আমি বুঝে দিচ্ছি, যখন দ্যাটটা তুলে দিয়ে দ্যাট এটা কি, এটা হলো একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর এটা হলো কি সিম্পল সেন্টেন্স। সিম্পল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করছেন না, এটা হলো কমপ্লেক্স, এবং এই সেন্টেন্সটাকে সিম্পল করার সময় এভাবে করা যায়, এটাই হলো বিষয়। কিন্তু এটা পরীক্ষাতে আপনার ওই সাবজেক্টিভের নিয়মে দিবে না। আমি এটা এমনি দিয়েছি আর কি। দ্যাটযুক্ত সেন্টেন্সকে সিম্পল করতে গেলে টু ভার্ব দিলে সিম্পল হয়ে যায়, এটা একটা নমুনা। অনেক সময় দ্যাটযুক্ত সেন্টেন্সকে সিম্পল করতে বলে, তখন আসলে আপনি কিভাবে করবেন? টু ভার্ব দিয়ে করবেন। টু এর পরে যে ভার্বটা বসে সেটাও তো সিম্পল ফর্ম, বেস ফর্ম। তখন কি হয়, এই টুটা ভালো করে শুনবেন, তখন এই টুটা এই সাবজেক্টিভের রুলসটা মেইনটেইন করেই হয়ে যায়। এটাও এক ধরনের কি সাবজেক্টিভের সিস্টেমই এটা, বাট এইটা কখনো পরীক্ষায় আপনার আসবে না। আপনাকে এই ফরম্যাটে দিয়েই এখানে হয়তোবা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারে, অথবা আপনাকে সরাসরি ইনকারেক্ট করে রাখতে পারে। যেমন ইনকারেক্ট কি, যেমন ধরেন এখানে এস দিয়ে রাখলো, এটাই তো ইনকারেক্ট। হি ফাইন্ডস দ্য বুক। এখন আপনাকে কারেকশন করতে বলছে, 4টা সেন্টেন্সের মধ্যে কারেকশন করে। তো আপনার কাছে এটা তো যুক্তিযুক্ত মনেই হবে যে এটা কারেকশন হয়েই গেছে। তাই এটা আসলে যে কারেকশন হয়নি এটা নিশ্চিত আপনি বুঝে গেছেন। তো অনেকভাবে রাখতে পারে, কারেকশন সিস্টেমে রাখতে পারে, রাইট ফর্ম হার্টস হিসেবে রাখতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হিসেবে রাখতে পারে। আপনি আপনার চিন্তাধারা থেকে দ্যাটযুক্ত সেন্টেন্সকে মোকাবেলা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, দারুণ কোশ্চেন স্যার, সবাই করছে। একটা- হ্যাঁ বলেন। স্যার একটা কথা বলেছিলেন স্যার, বারবিয়াল ফ্রেজ যেটা বলছেন ওটা স্যার ক্লিয়ার বুঝি নাই স্যার। কোনটা? বারবিয়াল অ্যাডজেক্টিভের বারবিয়াল ফ্রেজের নামে একটা কি বলছিলেন স্যার, ওটা বুঝতে পারিনি স্যার। না, এখানে ওই আপনার প্রশ্নটা মনে হয় বলি নাই, আপনি প্রশ্নটা করতে পারছেন না মনে হয়। আচ্ছা, তো যাই হোক, এটাতে মোটামুটি সমস্যা আমাদের সমাধান হয়ে গেছে। আমি আরেকটা টপিক আজকে বেছে নিচ্ছি, এটা আপনারা আরেকটু মনোযোগের সাথে দেখবেন। এটা পরীক্ষাতে ফেস করতে হবে, এটার থেকে পরিত্রাণে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা প্রাইমারি সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ, বিসিএস এর ক্ষেত্রেও এবং ব্যাংকের ক্ষেত্রে, সব ক্ষেত্রে প্রাইমারিতে বেশি গুরুত্বপূর্ণ। এটার নাম হচ্ছে পজিটিভ ওয়ার্ডস। আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন, সবাই স্মুথলি লক্ষ্য করার চেষ্টা করেন, ঠান্ডা মাথায়। যদি বোঝেন 1 মিনিটেই হয়ে যাবে, আর না বুঝলে সারাদিন পড়লেও হবে না। বুঝলে 1 মিনিট, না বুঝলে সারাদিন পড়লেও হবে না। বোঝেন আগে পজিটিভ ওয়ার্ডসটা কি, এটা নিয়েও কোশ্চেন তৈরি হতে পারে। পজিটিভ কি, এটাও একটা প্রশ্ন এমসিকিউ হয়। পজিটিভ হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে না, অন্যকে দিয়ে করায়, এটাই হলো পজিটিভ সেন্টেন্স। সাবজেক্ট কাজ করবে না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেবে, এটাই হচ্ছে পজিটিভ সেন্টেন্সের মূল চরিত্র। সাবজেক্ট নিজে করে না, অন্যকে দিয়ে করায়। এখন আসেন, তাহলে এরকম এমসিকিউ আসলে আপনি নিশ্চয়ই পারবেন যে সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করায়। আচ্ছা, এখন আসেন বাংলা দেখি আগে, যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তা মা কিন্তু চাঁদ দেখার কাজ করছেন না, শিশুকে দিয়ে এই ভার্বের কাজটা করে নিচ্ছেন। রাখাল বালকেরা গরুগুলোকে ঘাস খাওয়াচ্ছেন, তাহলে ঘাস খাওয়ার কাজ করলো কিন্তু গরু করতেছে, রাখাল কিন্তু করছে না। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন হলো প্রযোজক আর একজন হলো প্রযোজ্য।
আপনি যদি এরকম করে চিন্তা করেন তাহলে সমস্যা তৈরি হবে। তো আমি ওই প্রযোজক আর প্রযোজ্য বলবো না, আমি বলবো সিনেমা তৈরি করে কে? পরিচালক। নায়ক নায়িকাকে দিয়ে তৈরি করে। তাহলে পরিচালক কাউকে দিয়ে সিনেমা তৈরি করলেন, তাহলে পরিচালক তো নিজে অভিনয় করলেন না, তাহলে সে হলো পরিচালক, তার মানে সে হলো সাবজেক্ট। আর যাদেরকে দিয়ে করলো তারাও কি সাবজেক্ট কিনা? তাদেরকে সাবজেক্ট বলা যাবে না, বাট তাদেরকে বলতে হবে প্রযোজ্য, অর্থাৎ সহযোগিতা করলো সাবজেক্টকে। তো এত ব্যাখ্যার তো আপনার দরকার নাই। আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো সাবজেক্ট নিজে সরাসরি কাজ না করে অন্যকে দিয়ে কাজ করে নেয়, এমন সেন্টেন্সই হচ্ছে পজিটিভ ভার্ব। বাস এতটুকু বুঝলেই হবে। এখন আসেন আই সি দ্য ডগ, এটা কি পজিটিভ কি না? না, এটা পজিটিভ না, কারণ আমি তো নিজেই দেখি। আই শো হিম দ্য ডগ, আমি তাকে কুকুরটি দেখাই, এইবার ঠিক আছে, কারণ আমি দেখতেছি না, তাকে দিয়ে দেখানোর কাজটা করতেছি। আই ইট দ্য বার্গার, আমি খাই। আই ফিড হিম দ্য বার্গার, আমি তাকে বার্গারটি খাওয়াই। তাহলে দেখেন যে নিজে না খেয়ে অন্যকে খাওয়াইতেছি, এটা হচ্ছে পজিটিভ। তার মানে একটা নর্মালও ওইটাই আপনি পজিটিভ করতে পারবেন, একটা নর্মাল একটা পজিটিভ। ছোটবেলায় আমাদের চাচা চাচারা বলতো বলতো দেখি আমি কুকুরকে খাওয়াই, তখন আমরা বলতাম আই ইট দ্য ডগ। তখন বলতো কি তুই কি বেটা কুকুরকে খাস নাকি? তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, কুকুরকে খায় আর কুকুরকে খাওয়ায়। আই ইট দিলে আমি খাচ্ছি, আই ফিড দিলে খাওয়াচ্ছি, তার মানে ভার্বের উপর নির্ভর করতেছে পজিটিভ ভার্বের বিষয়। তো এখন এই পরীক্ষাতে এই ধরেন যদি পজিটিভ ভার্বের সেন্টেন্স আসে তাহলে এখান থেকে একটা নিশ্চিত আসবে। যেমন ডাইভ সিম্পল, এটাকে ডিপ দিলেই পজিটিভ হয়। ড্রিঙ্ক দিলে নিজে পান করা, ড্রেন্স দিলে অন্যকে দিয়ে পান করানো, নো দিলে হচ্ছে নিজে ইনফর্ম করানো, ইনফর্ম করলে হচ্ছে অন্যকে দিয়ে করানো, রিমেম্বার রিমাইন্ড, রাইস রেইজ, সিট সেট, লাই লেই। তো এই পজিটিভ ভার্বস যদি আসে তাহলে ধরেন নর্মাল পজিটিভ সেন্টেন্স যদি আসে তাহলে এগুলোর থেকে একটা কমন পাবেন। কিন্তু পরীক্ষাতে ভালো করে শুনে নেবেন, পরীক্ষাতে এগুলোর থেকে আসার সম্ভাবনা জিরো, আসবে না বলে দুঃখিত। যদি আসে তাহলে তো ভালোই, আপনি কমনই পেয়ে গেলেন। আসলে পেয়ে গেলেন, কোনো সমস্যা নেই। আসার সম্ভাবনা নাই, তাহলে আসলে এতক্ষণ ধরে পড়লাম কিসের জন্য? পড়লাম হলো নিচের বিষয়ের জন্য। পজিটিভ আসলে উপরের গুলো হলো মেইন পজিটিভ, কিন্তু এই হ্যাভ একটা শব্দ রয়েছে, গেট একটা শব্দ রয়েছে, মেক একটা শব্দ রয়েছে, লেট একটা শব্দ রয়েছে, হেল্প একটা শব্দ রয়েছে, পারমিট এবং অ্যালাউ একটা শব্দ রয়েছে। এই শব্দগুলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই ভার্বগুলো কখনো নর্মাল সেন্টেন্স, কখনো পজিটিভে রূপান্তর করা যায়, কখনো নর্মাল, কখনো পজিটিভে রূপান্তর করা যায়। তো এই টাইপগুলোর থেকে আপনাকে ফেস করতে হবে। আপনি হয়তোবা হ্যাপটা একটু জানতে পারেন, হয়তোবা গেটটাও জানতে পারেন, কিন্তু নিচের গুলো তো আপনার ব্রেনে হয়তোবা এখনো খেলেনি। মেকও হতে পারে, লেটও হতে পারে, আপনি হেল্প মেক লেট হেল্পও জানতে পারেন, কিন্তু পারমিট অ্যালাউ তো জানার কথা ছিল না, এটা তো আপনার নর্মাল কোনো বই থেকে দেওয়া হয়নি এটা। এখন প্রশ্ন হচ্ছে যে এটা 1 মিনিটেই হয়ে যাবে যদি একটু চিন্তাটা যদি করেন। উপরের বিষয়টা নিশ্চয়ই বুঝেছেন যে নিজে না করে অন্যকে দিয়ে করায়, সেক্ষেত্রে আমি সেন্টেন্সটা দেখবো আর ভার্বের মিনিংটা খেয়াল করলে আমি বুঝে যাব যে পজিটিভ কিনা। বাট এই টাইপগুলো যদি আসে তাহলে আমার হাতে ধরা পড়ে যাবে, আর যদি না আসে তাহলে নাই। আসবে কোনগুলো? নিচের গুলো। এখন যদি বলে আই হ্যাভ এ বুক, আমার একটা পেন বই আছে, তাহলে এটা নর্মাল একটা সেন্টেন্স, আমার নিজেরই আছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, আমি নিজেই করেছি, এটা নর্মাল, এটা পজিটিভ না। তাহলে পজিটিভ কখন হবে একটু খেয়াল করেন, জাস্ট 1 মিনিট একটু দেখবেন, আমি একটা দিয়ে সবগুলো বোঝাবো, 1 নিমেষের মধ্যেই ব্রেনে আনবো। প্রথমত আপনি একটা সাবজেক্ট পেয়েছেন, এখানে হ্যাভ বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড তিনটাই যে কোনো একটা হতে পারে, কারণ এটারই পাস্ট ফর্মই তো ওটা, তাই না? তো এখানে হ্যাভ একটা রূপক, এটা জাস্ট হ্যাভ বারবার। আপনি সাবজেক্টের পরে এরকম হ্যাভ পেয়েছেন, অর্থাৎ এটা পাস্ট হয়ে গেছে, অসুবিধা নেই। তো এখন সাবজেক্টের পরে যদি আপনি এরকম পাস্ট ফর্মে আর প্রেজেন্ট ফর্মে যেটাই পান না কেন আপনি হ্যাভ পেয়েছেন, এরপরে আপনি ধরেন ব্যক্তি পাবেন, আবার আপনি এরকম সাবজেক্টের পরে হ্যাভ পাবেন, তারপরে একটা বস্তু পাবেন। তাহলে এখানে দুটো বিষয় দাঁড়াচ্ছে, একটা হলো হ্যাভ ব্যক্তি, হ্যাভ বস্তু। ভালো করে খেয়াল করুন, হ্যাভের পরে ব্যক্তি, হ্যাভের পরে বস্তু। ওকে,
আচ্ছা, এই পর্যন্ত থাকার পরে তিনটা শব্দ, সাবজেক্ট, তারপরে ওই যে হ্যাভ হ্যাড, যে কোনো একটা হলো, হ্যাভ ভার্ব, তারপরে একটা ব্যক্তি অথবা বস্তু, তিনটা শব্দ কিন্তু হইল। 4 নম্বর শব্দটা আপনি খেয়াল করবেন যে একটা ভার্ব আসবে। 4 নম্বর শব্দটা কি আসবে? ভার্ব আসবে। আপনি যদি এই যে ভার্বটা যদি পেয়ে যান এই ফরম্যাটে, যে আপনি সাবজেক্ট পেয়েছেন, হ্যাভ পেয়েছেন, ব্যক্তি অথবা বস্তু পেয়েছেন, এরপরে 4 নম্বরের জায়গায় আপনি একটা ভার্ব পেয়েছেন, এই তখনই এই সেন্টেন্সটা হবে পজিটিভ, তখনই এই হ্যাভটা পজিটিভের দিকে হাঁটবে। এরকম গেটের ক্ষেত্রেও তাই, মেকের ক্ষেত্রেও তাই, লেটের ক্ষেত্রেও তাই, হেল্পের ক্ষেত্রেও তাই, পারমিট অ্যালাওর ক্ষেত্রেও তাই। এদের পরে এরকম একটা ব্যক্তি বা বস্তু থাকবে, তারপরে আরেকটা ভার্ব আসবে। যখন আরেকটা ভার্ব আসবে তখন আপনি মনে করবেন যে এটা পজিটিভের দিকে চলে গেছে। আর যদি এটা না আসে তাহলে এটা পজিটিভ না। তো যেহেতু এসছে, এখন দেখেন হ্যাভ ব্যক্তি, হ্যাভ বস্তু, তাহলে আপনি এখন মুখস্থ করেন, 1 মিনিটে হবে। হ্যাভ ব্যক্তি যদি পাই তাহলে ভার্বটাকে সিম্পল ফর্ম করব, অর্থাৎ বেস ফর্ম, তার মানে এস বা এস বা আইএনজি হবে না। হ্যাভ বস্তু পাস্ট পার্টিসিপল, হ্যাভ ব্যক্তি সিম্পল ফর্ম, হ্যাভ বস্তু পাস্ট পার্টিসিপল, হ্যাভ ব্যক্তি সিম্পল ফর্ম, হ্যাভ বস্তু পাস্ট পার্টিসিপল। বাস, তাই কি হয়েছে কিনা? হ্যাভ ব্যক্তি পেয়েছি সিম্পল ফর্ম, হ্যাভ বস্তু পেয়েছি, দেখেন পাস্ট পার্টিসিপল রিপেয়ার্ড। এখন এই জিনিসটা হচ্ছে সবাই ভুল করে থাকে। যেমন এইখানে আমি একটা ব্ল্যাঙ্ক দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, রাইট ইজ দ্য ফার্স্টে করে দিলাম। এখন আপনি হ্যাড পেয়েছেন, আপনি এখন মনে করবেন যে হ্যাভ হ্যাজ হ্যাড যুক্ত সেন্টেন্সের পরবর্তী ভার্বটা পাস্ট পার্টিসিপল। আপনি এখন পাস্ট পার্টিসিপল দিয়ে ফেলেছেন, রিপেয়ার্ড, আই হ্যাড রাকিব রিপেয়ার্ড দ্য রুফ, ভুল হয়ে গেল, হয়নি। হ্যাভ ব্যক্তি তো পাস্ট পার্টিসিপল হয় না। এখন রাইট ইজ দ্য ভার্বস আপনি দেখবেন যে ওইখানে একটা রুলস আছে, ওইখানে রাইট ইজ দ্য ভার্বস আপনারা দেখবেন বই খুলে, ওইখানে ওই হ্যাভ পেলে বলছে ভার্বে পাস্ট পার্টিসিপল, হ্যাভ হ্যাজ হ্যাড গেট গট পেলে ভার্বে পাস্ট পার্টিসিপল হয়, কিন্তু এই কথাটা তো সেখানে বলা হয়নি। তাহলে এখন দেখেন যে সেটা কিন্তু আপনার ভুল ভেঙে গেল, যে আমি এখন হ্যাভ ব্যক্তি হ্যাভ বস্তু পেলে আমি অবশ্যই অবহেলা করব না, ভালো করে দেখে নেব, ভার্বে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে কোথায়? প্রেজেন্ট ফর্ম হবে। এখন অনেকেই চিন্তা করতে পারে না আমি রিপেয়ার না দিয়ে বরং টু রিপেয়ার দেই, আই হ্যাড রাকিব টু রিপেয়ার, কেন আপনাকে কি টু রিপেয়ার বলেছে এখানে? আপনাকে তো বলেছে সিম্পল ফর্ম, আপনি টু রিপেয়ার দিয়েছেন কেন? তাহলে সেটাও ভুল। তাহলে কি দাঁড়ালো? হ্যাভ ব্যক্তি সিম্পল ফর্ম, হ্যাভ বস্তু পাস্ট পার্টিসিপল, বাস, সবাই বুঝতে পেরেছেন। এখন আসেন গেট ব্যক্তি, এরকম গেটের পরে যদি ব্যক্তি পান, পরবর্তী ভার্ব যদি আসে, গেট ব্যক্তি ইনফিনিটিভ, দেখেন ইনফিনিটিভ বলতে টু ভার্ব আর কি, গেট ব্যক্তি এই যে এরকম টু ভার্ব দিতে হবে, গেট ব্যক্তি ইনফিনিটিভ, গেট বস্তু পাস্ট পার্টিসিপল। তাহলে এটার সাথে এটার কিন্তু মিল আছে, একটা মিল আছে, এটারও বস্তু পাস্ট পার্টিসিপল, এটারও বস্তু পাস্ট পার্টিসিপল, এটার বস্তু সিম্পল ফর্ম, এটার বস্তু হচ্ছে, এটার ব্যক্তি সিম্পল ফর্ম, এটার ব্যক্তি হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ টু ভার্ব। ওকে, তাহলে এখন আপনি ব্রেনে ঢোকান আমার সাথে সাথে, হ্যাভ ব্যক্তি সিম্পল ফর্ম, হ্যাভ বস্তু পাস্ট পার্টিসিপল, হ্যাভ ব্যক্তি সিম্পল ফর্ম, হ্যাভ বস্তু পাস্ট পার্টিসিপল, গেট ব্যক্তি ইনফিনিটিভ, গেট বস্তু পাস্ট পার্টিসিপল, গেট ব্যক্তি ইনফিনিটিভ, গেট বস্তু পাস্ট পার্টিসিপল। বাস, আপনার ব্রেনে কিন্তু ঢুকে গেছে, এই দুটা কিন্তু ঢুকে গেছে। এখন আসেন, এখন একদম নিমিষের মধ্যে হয়ে যাবে। মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাক সিম্পল ফর্ম, লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাক সিম্পল ফর্ম, হেল্পের পরে ব্যক্তি বস্তু যাই থাক সিম্পল ফর্ম। তাহলে দেখেন যে মেক কোনো সমস্যা নাই, লেট কোনো সমস্যা নাই, হেল্প কোনো সমস্যা নাই, সিম্পল ফর্ম, একদম সিম্পল ফর্ম। আর পারমিট এবং অ্যালাউ পেলে ইনফিনিটিভ, এই দেখেন ইনফিনিটিভ, পারমিট এবং অ্যালাউ পেলে ইনফিনিটিভ। দেখেন তো খুব কষ্ট হয় কিনা? নিমিষের মধ্যে ব্রেনে থাকার কথা তো, যে আপনি শুধু হ্যাভ আর গেটটা ঠিক করবেন, বাকিগুলো আপনার মধ্যে চলে আসবে। হ্যাভ ব্যক্তি সিম্পল ফর্ম, হ্যাভ বস্তু পাস্ট পার্টিসিপল, আমার সাথে সাথে মনে মনে, হ্যাভ ব্যক্তি সিম্পল ফর্ম, হ্যাভ বস্তু পাস্ট পার্টিসিপল, গেট ব্যক্তি ইনফিনিটিভ, গেট বস্তু পাস্ট পার্টিসিপল, বাকি যা আছে মেক, লেট, হেল্প, সিম্পল ফর্ম, পারমিট অ্যালাউ পেলে ইনফিনিটিভ। কিন্তু এই পারমিট অ্যালাউটা আপনার দিবে না, আপনি সবাই এটা বিশ্বাস রাখবেন, পারমিট অ্যালাউ ব্যাংকের ক্ষেত্রে এটা বিষয় জড়িত, ব্যাংক আপনার বিসিএস এবং প্রাইমারিতে পারমিট অ্যালাউ দিবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। তাহলে পারমিট অ্যালাউ যদি বাদ যায় তাহলে আপনার কি দাঁড়াচ্ছে? আবারও ছোট করে দিচ্ছি, হ্যাভ ব্যক্তি হ্যাভ বস্তু, গেট ব্যক্তি গেট বস্তু, বাকি সকল ক্ষেত্রে সিম্পল ফর্ম। দেখেন তো এটা 1 মিনিটে হয় না 2 মিনিটে হয়? হ্যাভ ব্যক্তি গেট বস্তু, ব্যক্তিটা খেয়াল করুন, হ্যাভ বস্তু গেট বস্তু, বাকি সব পেলে সিম্পল ফর্ম। বাস, আপনার এই ছোট্ট থিমটাই তো যথেষ্ট পজিটিভের ক্ষেত্রে হয়। এখন আপনার মনে থাকতেছে না, আপনি পরীক্ষার আগে হলে ঢোকার আগে আপনি একটু দেখে নেবেন, তাও মনে থাকতেছে না, তাহলে আপনি কি করতে পারেন? হাতে লিখে নেবেন, নিয়ে যাই বেঞ্চের আগেই দরকার হলে বেঞ্চে লিখে রাখবেন,
এটা বললাম। তাহলে আর কতভাবে চুরি করা শেখাবো? চুরি করা তো শেখার দরকার নেই, আপনার এমনিই মনে থাকবে। আশা করি টেনশনের কোনো সমস্যা নেই। আমি লিস্ট দিয়ে দেবো যে কনফিউজড গ্রামার এগুলো আপনি একটু ঢোকার আগে ইয়ে করবেন, মানে মনে পড়ে নেবেন। আপনি যাওয়ার পরে ওগুলোই আগে দাগাবেন। এরপরে যদি মনে না থাকে তাহলে আপনি হাতে লিখে নেবেন। যেহেতু প্রশ্ন আপনি কয়েক মিনিট পরে পান, বেঞ্চের একটু লিখে রাখবেন, হাতেটা মুছে দিবেন। হাতে লেখা থাকলে আবার এক্সেল হবে। কি জানি বললেন? পারমিট অ্যালাউ। পারমিট অ্যালাউ হচ্ছে, এলাও হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা আমি এখন বাস্তব দেখাই। দেখেন এখানে আসছেন হচ্ছে মেক আছে, দেখেন এই যে মেকের পরে ব্যক্তি বস্তু যাই পান, ওই যে দেখেন এই যে প্রেজেন্ট ফর্ম, এই যে প্রেজেন্ট ফর্ম, এই যে প্রেজেন্ট ফর্ম। আচ্ছা এরপরে দেখেন লেটের ক্ষেত্রেও তাই আসছে, এই যে দেখেন এই যে প্রেজেন্ট ফর্ম, লেট আস আছে, এই যে প্রেজেন্ট ফর্ম। আমি একটু বড় করে দিতে পারি। এখানেও আপনি দেখেন যে এই যে ব্যক্তি আছে, এই যে প্রেজেন্ট ফর্ম। এরপরেও এই যে হেল্পের ক্ষেত্রেও তাই আসছে, এই যে ব্যক্তি আছে, এই যে দেখেন প্রেজেন্ট ফর্ম। এই হেল্পটা অনেক সময় আসে, হেল্পটা অনেক সময় আসে। আর এমসিকিউ সমাজে দিলে ভালো হ্যাঁ হয়। এমসিকিউ নিচে আছে, এই যে এমসিকিউ নিচে আছে, আমি আসতেছি। এখানে আপনার দেখেন যে হেল্পের ক্ষেত্রে একটা ইনফিনিটিভের ব্যবহার আছে, ইনফিনিটিভ করা যায়, তবে এইটার ব্যবহারটা আসে না। আসলে এটা তো আগেই বলে দিতাম, এটা আসে না। আপনার এই যে হেল্প থাকলে পরবর্তী ভার্বটা যে সিম্পল ফর্ম হয়, এইটাই হচ্ছে মূলত মূল বিষয়, মূল স্যার এটা বেশি আসে। স্যার অলওয়েজ এর পরে যে হেল্পস আসছে স্যার, হেল্পে তো হেল্পে স্যার অ্যাজ বস্তু যে স্যার, ওটা নিয়ে সমস্যা নাই তো। এই হেল্পের সাথে এটা আপনি যদি সমস্যা হয় না। না, এটা তো সাবজেক্টের পর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে ইজ বেস হবে। এখানে আবার জি সাবজেক্টিভ নিয়ে আসতেছেন কেন? এখানে তো দ্যাট নাই। আচ্ছা আচ্ছা তাহলে এখন আসেন আমি আচ্ছা নিমিষের মধ্যেই শেষ করে নেই। আবারও একটু স্যার জাস্ট 1 মিনিট। এখানে হেল্পড হলেও কি হবে? না না, ওখানে তো হেল্পে 11টা 16টার মধ্যে ছিল না। স্যার একটা স্যার কথা বলতে ইনফিনিটিটা একটু বললে ভালো হয় আচ্ছা স্যার। আমি রিভিশন ইনফিনিটি টানতেছি, আসেন রিভিশন টানি, সবাই একটু সাইলেন্ট থাকেন, আমি প্রশ্ন করার সুযোগ দেব। প্রথমত আসেন আচ্ছা আপনি কারেকশনে পাবেন এগুলো, রাইট ফর্ম ভার্বসে পাবেন, তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে। এই তো তো পজিটিভ ভার্বস কিভাবে চিনবো? পুরো সেন্টেন্সটা অর্থ বৈশিষ্ট্য দেখে। তো পজিটিভ ভার্বস দুই প্রকার, একটা হচ্ছে নরমাল টাইপ পজিটিভ ভার্বস, যেটা ভার্বের সাথে সম্পর্ক, ভার্বই পজিটিভ ভার্বস করে। যেমন এখানে শো আর ফিড ভার্বই পজিটিভ ভার্বস করে ফেলেছে। এই টাইপ কিছু সেন্টেন্স আছে, সেগুলো এই ভার্বগুলোই যথেষ্ট। তো সেটা যদি আসে তাহলে আপনি নিশ্চিত কমন পাবেন, কোনো সমস্যা নেই। এখন যদি আসেন যে হ্যাভকে পজিটিভ করা যায়, তো তখন আপনাকে গণতে হবে হ্যাভ ব্যক্তি আর হ্যাভ বস্তু। আপনি এখন ব্যক্তি পেয়েছেন না বস্তু পেয়েছেন? আপনি যখন ভার্বটাকে ঠিক করতে যাবেন, এই জায়গায় যখন আপনাকে ফার্স্ট ব্র্যাকেট দিবে, এরকম ফার্স্ট ব্র্যাকেট দিবে, তখন আপনি হিসাবটা কষবেন কিভাবে যে এটা কি ব্যক্তির পরে না বস্তুর পরে। তো আপনি যখন ব্যক্তির পরে যখন এরকম পাবেন, তখন আপনি সেটাকে সিম্পল ফর্ম করবেন, বস্তুর পরে পেলে পাস্ট পার্টিসিপল করবেন। তার মানে হ্যাভ হ্যাজ যুক্ত সেন্টেন্স পরবর্তী ভার্ব যে পাস্ট পার্টিসিপল হবে, অন্ধবিশ্বাস থেকে দূরে সরে যেতে হবে, অন্ধবিশ্বাস করা যাবে না। এরপর আসেন গেট। গেট আপনি পেয়েছেন, আবার একটা গেটের পরে ব্যক্তি বা বস্তু পেয়েছেন, পাওয়ার পরে আপনাকে বলছে ভার্বটাকে কারেকশন করতে, কোনো অসুবিধা নেই। আপনি সেই ভার্বটাকে কি করবেন? অবশ্যই আপনি ব্যক্তির পরে কি করবেন? ইনফিনিটিভ, বস্তুর পরে পাস্ট পার্টিসিপল। কতটা কতটা নিষ্ঠুর হলে এই সেন্টেন্সগুলো আসলে এরকম হয়। দেখেন আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিংও তৈরি করবেন, তখনও কিন্তু আপনি এই ফরম্যাটগুলো ইউজ করতে হবে আপনাকে। আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং করেন, আইএলটিএস করবেন, তখন আপনি কি এই ফরম্যাটেড সেন্টেন্স তৈরি করেছেন, আপনার ক্লাসিক্যাল ফ্রি হ্যান্ড রাইটিং হবে এবং আপনার আইএলটিএস ফ্রি হ্যান্ড রাইটিং এ প্রচুর মার্কস পাবেন। আপনি যদি পজিটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারেন, প্যাসিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারেন, কিছু ক্লাসিক্যাল মানে সেন্টেন্স যদি তৈরি করতে পারেন আইএলটিএস এর ক্ষেত্রে, তাহলে তো অসম আপনার। এমনকি আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং বিসিএস এর ক্ষেত্রে, ব্যাংকিং রিটেনের ক্ষেত্রে যদি ক্লাসিক্যাল কিছু সেন্টেন্স তৈরি করতে পারেন না, তাহলে তো মানে ওই ফ্রি হ্যান্ড রাইটিংটা তো অসম। যে অবশ্যই যিনি প্রশ্ন পড়বেন, যিনি খাতাটা কাটবেন, উনি তো দেখলেই বুঝতে পারবে আপনার কোয়ালিটিটা কিরকম। তো এই যে কোয়ালিটি মেনটেন করা শিখেন, যে হ্যাভ গেট ব্যক্তি পেয়েছেন ইনফিনিটিভ, দেখেন কতটা স্মুথ একটা রুলস। গেট ব্যক্তি ইনফিনিটিভ, এটা যতক্ষণ পর্যন্ত একজন শিক্ষার্থী না জানবে ততক্ষণ পর্যন্ত সে শুধু ভুলই করবে, কারণ সে জানে গেট গট যুক্ত সেন্টেন্সে ভার্বে পাস্ট পার্টিসিপল হয়, এটা সে জানে। কিন্তু সে এটা জানে না যে ব্যক্তির ক্ষেত্রে আলাদা, বস্তুর ক্ষেত্রে আলাদা। আশা করি বুঝতে পারছেন। মেকের ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই থাক, ওটাকে পরবর্তী সিম্পল ফর্ম যে রাখতে হয়, এটাও তো একটা বিশাল নলেজের ব্যাপার।
এবং আপনি দেখেন এখানে শি মেড দ্য বেবি, শি মেড দ্য বেবি, এখন বলছে টেক এ ন্যাপ, তার মানে বেবির জন্য সে এরকম একটা ন্যাপ তাকে দিয়ে তৈরি করেছে। তো এখন দেখেন যে এইখানে আপনার কেমন কেমন জানি একটা লাগতেছে, যে দেখেন যে মেড আছে পাস্ট, এখানে আবার প্রেজেন্ট ফর্ম, কোনো সমস্যা নেই, কেমন কেমন লাগার কোনো কারণ নাই। লেটের ক্ষেত্রেও তাই ব্যবহার করবেন, হেল্পের ক্ষেত্রেও তাই, হেল্পের ক্ষেত্রে একটু ইনফিনিটিভ ব্যবহার হয়, তবে সেটি কিন্তু আসছে না, সম্ভাবনা নাই। পারমিট এবং অ্যালাউর ক্ষেত্রে দেখতে চেয়েছেন, যেমন জাহিদ পারমিটেড হিজ ডটার, জাহিদ পারমিটেড হিজ ডটার, তাহলে এটা কি ব্যক্তি, আমার কথা হলো ব্যক্তি বস্তু যাই থাক সেটা কোনো সমস্যা না। পারমিট অ্যালাউ পেয়েছি, আমি পরবর্তী ভার্বটা ইনফিনিটিভ করব, টু সুইম, বাস, টু সুইম, কোনো সমস্যা নেই। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে সেন্টেন্সটাকে পেয়েছেন সেটা কোনো বিষয় না, আপনি ফরম্যাটটা পেয়েছেন কিনা। আপনি পজিটিভ ফরম্যাট পেয়েছেন, ব্যক্তি এবং বস্তুর সাথে রিলেটেড করে আপনাকে বসানোর চেষ্টা করতে হবে। তাহলে আবারও ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, হ্যাভ ব্যক্তি হ্যাভ বস্তু, গেট ব্যক্তি গেট বস্তু, বাস এই দুটা শুধু খেয়াল করতে হবে, বাকিগুলো অটোই চলে আসবে ব্রেনে, যে গেটের পরেও সিম্পল ফর্ম হ্যাভ, তারপর হচ্ছে সরি মেকের পরে সিম্পল ফর্ম, লেটের পরে সিম্পল ফর্ম, হেল্পের পরে সিম্পল ফর্ম, পারমিট অ্যালাউ যদি পাই ইনফিনিটিভ, শেষ। এখানে আপনার চিন্তার কোনো সুযোগ নেই। এখন আসেন প্রশ্ন, প্রশ্নের ক্ষেত্রে আমাকে শেষ করতে দেন। প্রশ্ন এখানে দেখেন, প্রশ্নের ক্ষেত্রে দেখেন নাইম গট, আমি এখানে প্রশ্নটা আমরা সলভ করি স্যার। না না আমি করাই নাই, আমি আপনাদের বাসায় কাজ দেব, এখন আমি দেখিয়ে দিচ্ছি দুই একটা। মহসিন হ্যাড হিজ কার, তো আপনি এখন এখানে হিজ কার পেয়েছেন, এখন অন্ধবিশ্বাসে যদি আপনি এটাকে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা বন্ধ থাকেন, স্পিকার বন্ধ রাখেন যতক্ষণ পর্যন্ত কোশ্চিন না করছি। মহসিন হ্যাড হিজ কার, ভালো কথা, আপনি অন্ধবিশ্বাসের মতো যদি আপনি দিয়ে দেন তাহলে তো হবে না, আপনাকে চিন্তা করতে হবে। যেহেতু এখানে আমি একটা হচ্ছে ভার বসাবো, ঠিক আছে, এটা তো পজিটিভের দিকে চলে গেল। এখন হ্যাভ ব্যক্তি হ্যাভ বস্তু, তাহলে হ্যাভ বস্তু পেয়েছি, কি হবে সিম্পল ফর্ম। এখন যদি আপনি ওই হ্যাড পেয়েছেন, যদি আপনি রিপেয়ার্ড ইউজ করেন একেবারেই জিরো, রিপেয়ার্ড জিরো। মহসিন হ্যাড হিজ কার রিপেয়ার্ড, ইডি সবাই নিবে না, নিশ্চিত নিবে, 100 জনকে আপনি দেন সেন্টেন্সটা 100 জনে নিবে, কারণ সে দেখে যে বায়ও আছে, ওরে বাবা বাই থাকলে তো নিশ্চিত পাস পার্টিসিপল নিতেই হবে, তার কত যুক্তি, তার মাথায় এত যুক্তি, বাই আছে আবার হ্যাডও আছে, তার মাথায় এত যুক্তি, কিন্তু সেই যুক্তিটা চিন্তা করে নাই যে এখানে হ্যাভ বস্তু আছে, অবশ্যই সিম্পল ফর্ম। সুতরাং অ্যান্সারটা হচ্ছে ডি নম্বর। কিন্তু দেখেন এই জিনিসটা কিন্তু ব্রেনে আসার কথা ছিল না, দুইটা কারণে আসার কথা ছিল না, একটা হলো হ্যাডের কারণে, আরেকটা হলো বায়ের কারণে। বাই পেয়েছে, তার তো মাথা ঠিক নেই, কারণ বায়ের পূর্বে তো যে কোনো ভার্ব পাস্ট পার্টিসিপল হয়, সে কিন্তু দেখেছে প্যাসিভ করতে করতে তার মাথায় এতভাবে গেঁথে গেছে যে এটা কোনো ক্রমেই সে রিপেয়ার নিবে না, এটা একটা গেল। আরেকটা আসেন, এখানে বলছে যে সেতু ইজ গেটিং হার হেয়ার, এখানে গেটিংটা আইএনজি হয়েছে, তাতে কি হয়েছে, গেটই তো মূল শব্দ, তো গেটই, আইএনজি পেয়েছেন পাস পেয়েছেন সেটা নিয়ে সমস্যা নাই। অনেকে হয়তো 7 নম্বরটা বলতে পারেন যে আইএনজি পেয়েছি, এটা নিশ্চয়ই তার বাহিরে, না তার বাহিরে নয়, গেটিং পেয়েছেন কোনো সমস্যা নেই, গেট গেট ব্যক্তি গেট বস্তু, বস্তু পেয়েছেন, এখন কি করবেন আপনি, নিশ্চয়ই পাস পার্টিসিপল। সুতরাং হার হেয়ার মানে কি, তার চুল বস্তু, তাকে কিন্তু বলে না, ফলে আপনি কি করবেন, গেট বস্তু পাস পার্টিসিপল, পাস পার্টিসিপল এখন এখানে কি নেবেন, কাট নেবেন, কারণ কাটের 3টা ফর্মই কিন্তু একই, কাট কাট কাট, ফলে এ নম্বর অ্যান্সারটা আসছে। আমি দুটো জাস্ট নমুনা দেখালাম, বাকিগুলো আপনাদের বাসায় দিয়ে রাখবো। আপনাদের কোনো কোশ্চিন করার এখন আমি সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি, এখন আপনারা সবাই কোশ্চিন করবেন আমাকে, যে হলো যে সাবজান্টিভ এটা সরি পজিটিভ ভার্বস একে একে আপনি আপনার প্রশ্নটা করে এটা বন্ধ করবেন, বলেন। স্যার আমাকে ইনফিনিটি না নিয়ে একটু করে বললে হবে স্যার, আমি ইনফিনিটিটা স্যার বুঝি না, ইনফিনিটিটা। আচ্ছা আপনার কোশ্চেন গেল, নেক্সট আর কেউ, নেক্সট। দুটো কোশ্চেন যদি দেখালেন এর ভিতরে তো পার্থক্য হয়ে গেল স্যার, দুটো কোশ্চেন আবার, আচ্ছা কোশ্চেন দুটো দেখালাম, সেখানে কি হয়ে গেছে, এই প্রথম কোশ্চেনটা, হ্যাঁ প্রথম কোশ্চেনটা, হিজ কার, হ্যাঁ হিজ কার, এখানে তো আপনি ওই যে ব্যক্তি ধরছেন, এখানে তো কারটা হবে তাহলে, হ্যাঁ কারটা হবে, এটা বস্তু, বস্তু হিজ, হিজ তো কিছু না, হিজ মানে তো অধিকার সূচক, হ্যাঁ বস্তুটা তো ফার্স্ট পার্টিসিপল হবে স্যার, হ্যাভের পরে ব্যক্তি হইলে তো ভার্বের সিম্পল ফর্ম হবে। ও আচ্ছা সরি 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 সরি, ও হ্যাঁ হ্যাঁ আমার নিজেরই ভুল গেছে, পাস পার্টিসিপলটা হবে, সরি সরি
হ্যাভ বস্তু পাস্ট পার্টিসিপল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ 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 হ্যাভ বস্তু পাস্ট পার্টিসিপল, ওকে ওকে। আচ্ছা এখানে Okay, sir. গেটিংটা নিয়ে তো কারো সমস্যা নাই, গেটিংটা আইএনজি হলেও এটা পজিটিভের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা আমাকে ইনফিনিটিভ নিয়ে কোশ্চেন করা হয়েছে, আর কেউ আর কেউ আর কেউ? স্যার এমসিকিউ নিয়ে আরেকটু আচ্ছা ভালোভাবে আলোচনা করেন। আচ্ছা ভালো কথা। এখন এইখানে আপনি একটা ব্যক্তি যদি বসান তাহলে কিন্তু আপনার চলে যাবে 4 নম্বর অর্থাৎ ডি নম্বর অ্যান্সার। এখানে বস্তুটা ছিল আপনার হচ্ছে বস্তুর ক্ষেত্রে আপনি রিপেয়ার্ড ইউজ করবেন, সরি আমার ওইটা বোঝাতে ভুলে গিয়েছিল, কিন্তু এরকম স্যার একের অ্যান্সার তো এখন হবে হচ্ছে এ, আর যদি স্যার ব্যক্তি হয় তখন হবে স্যার ডি, হ্যাঁ হ্যাঁ রাইট হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ ব্যক্তি হলো ডি, আমি সেটাই বলছিলাম। এখানে ধরেন হিজ, ধরেন যে কোনো চাইল্ড অথবা হিজ হচ্ছে তার একটা সম্পর্কের কেউ দিল, মানে আই হ্যাড রফিক বা করিম দিল, ঠিক আছে, তখন কিন্তু আপনার বাই থাক আর যাই থাক ওটা কোনো যুক্তি মানবে না, তখন ডি নম্বরে চলে যাবে, ব্যাপারটা এরকম আর কি। তো আমাদের কথা হচ্ছে যে এটাই যে আমি আসলে ফরম্যাটটা ফলো করব, ফরম্যাট আগে পিছে কি থাকলে সেটা কোনো বিষয় না, ফরম্যাটটা ফলো করব। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো কোশ্চেন কেউ করবেন? এগুলো সবগুলো কোশ্চেন স্যার আপনি এগুলো যেগুলো দিয়েছেন এগুলো হ্যাঁ এগুলো বাসায় আমি হোমওয়ার্ক দেবো, আপনারা করে আমাকে দেখাবেন। আমি কি আর দু একটা দেখাবো? আরেকটা দেখাই সবাই, আরেকটা দেখাচ্ছি, 10 নম্বরটা দেখাই, যেমন স্যার আরেকটু প্র্যাকটিস করেন। আচ্ছা আরেকটা দেখাই, উই হ্যাভ টু হেল্প, তারপরে সুব্রতা। তা আমরা দেখতেছি যে এখানে আসেন যে হ্যাভ টু আসছে, হেল্প আসছে, তাহলে আমি কোনটাকে ধরবো? আপনি ধরবেন পরেরটাকে, সামনেরটা তো অক্সিলারি, আপনি মূল ভার্বকে ধরবেন, তখন আপনি এটা ধরবেন না, তাহলে এইখানে আপনি হেল্পটাকে ধরলেন, তাহলে হেল্পের পরে আপনি হিসাব করবেন সিম্পল ফর্ম, কাহিনী শেষ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তিনটা ফরম্যাট এখানে দাঁড়ালো, যে একটা হচ্ছে ব্যক্তি বস্তু, হ্যাডের ক্ষেত্রে আমরা এখানে ব্যক্তি পেলে আমি ডি নিতাম, বস্তু পেয়েছি এ নিয়েছি প্রথমে, যদিও আমার সেটি মিসিং হয়ে গেছিল। এরপরে আমি 7 নম্বর যখন দেখিয়েছি তখন বলছি আইএনজি যুক্ত পেলেও আপনাকে পজিটিভের দিকেই থাকতে হবে, কারণ আইএনজি এবং গেট একই শব্দই। এরপরে আমি একটা দেখালাম যে এখানে বলছে হ্যাভ টু হেল্প, তো আমি এখানে হ্যাভ টু পেয়েছি, কোনো সমস্যা নেই, এটা অক্সিলারি, আর এটাই হলো প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব হেল্প যেহেতু পেয়েছি, তাহলে নিশ্চয়ই পরবর্তী ভার্বটা হেল্পের পরে যাই থাক, কি বলছিলাম, সিম্পল ফর্ম। যেহেতু এখানে টু দিয়েও কিন্তু হেল্পের ক্ষেত্রে হয়, এখানে কি টু আছে? নাই, আমি বলেছিলাম টু এর ব্যাপারটা থাকে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন যে এই বাকি কোশ্চেনগুলো আপনারা করবেন, এখানে বেশ কয়েকটা কোশ্চেন রয়েছে। এখানে একজন কোশ্চেন করছিলেন ইনফিনিটিভেরটা বোঝেন না, ইনফিনিটিভেরটা হচ্ছে এরকম, আপনি দেখেন যে পারমিট এবং অ্যালাও আপনি পেয়েছেন, এই এরকম সাবজেক্টের পরে আপনি পারমিট অ্যালাও পেয়েছেন, তো পরবর্তী ভার্বটা আপনার এই যে এরকম করে থাকবে, এই যে ধরেন এরকম সুইম থাকলো, তো এটাকে ইনভার্টেড কমা ফার্স্ট পারসন ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, আপনি যখন কারেকশন করবেন এবিসিডি যখন বেছে নেবেন কোশ্চেন, তখন টু সুইম যেটা থাকবে সেটা আপনি বেছে নেবেন, কারণ পারমিট থাকলে পরবর্তী ভার্বটাকে টু দিয়ে সেটাকে কি করতে হবে, অ্যান্সারটা ঠিক করে নিতে হবে। তা আপনি যদি অ্যান্সার লিখে করতে হয় তাহলে আপনি টু সুইম দিবেন, আর যদি আপনি এমসিকিউ যদি বেছে নেন তাহলে টু সুইমটা বেছে নেবেন। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। আর স্যার হ্যাঁ বলেন, স্যার টু থাকলে স্যার ইনফিনিটিভ, ভার্বের আগে টু থাকলে ওটার নাম হচ্ছে ইনফিনিটিভ, ওটার একটা নামই ইনফিনিটিভ। জি স্যার। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার, আচ্ছা জি স্যার ইনশাআল্লাহ। এখানে উপস্থিতি যারা আছেন প্রত্যেকেই নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পেরেছেন, পজিটিভ ভার্বসের ওতপ্রোতভাবে চরিত্র আমি কিন্তু চাপ দেইনি আজকে প্রথম ক্লাস, কিন্তু এটা খুব সহজ দুটো টপিক আমি পড়িয়েছি, আস্তে আস্তে আমরা কঠিনে চলে যাব। আমরা নেক্সট ক্লাস বেছে নিব জেরান পার্টিসিপল, ইতিহাস সমাপ্ত করব জেরান পার্টিসিপলে, কারণ এখান থেকে কোশ্চেন আমাদের ফলো করতে হয়, ফেস করতে হয়। এরপরে জি স্যার, এটা আমরা ভালো লাগছে। এরপরে আমরা শিখব হচ্ছে একই ক্লাসেই আমরা শিখব হচ্ছে ভার্বের ইতিহাস বৃত্ত, ইতবৃত্ত, অর্থাৎ ভার্ব থেকে আমি 6টা জোন দেখাবো, 6টা ক্লাসিক্যাল জোন দেখাবো, এই 6 জোনে কোশ্চেন ফেস করতে হয়, 6টা পয়েন্ট দিব, এই 6 পয়েন্টে কোশ্চেন ভার্ব থেকে আসে। ভার্ব অত্যন্ত জরুরি একটা টপিক, পজিটিভ ভার্বস সরি এই জেরান্ড পার্টিসিপল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যদি দুইটা একসাথে পড়া যায়, না হলে শুধু একটাই পড়াবো অসুবিধা নেই, কিন্তু
অবশ্যই তুলাধুলা হবে। আমি যা শেখাবো যা পড়াবো এর বাইরে কোনো দিন আসবে না, নিশ্চিত থাকতে পারেন। স্পিকার বন্ধ রাখেন। এবং এই দুটা পড়ানোর পরে আমরা চলে যাব হচ্ছে ভার্বের পরে চলে যাব হচ্ছে প্রথম চলে যাব হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে চলে যাব প্রোনাউন, তারপর চলে যাব নাউন, তারপরে চলে যাব অ্যাডভার্ব, তারপরে চলে যাব সমস্ত পার্টস অফ স্পিচ ডিসকাশন, তারপরে চলে যাব কনজাংশনের প্যারালেলিজম, এরপরে চলে যাব প্রিপোজিশন, এরপরে চলে যাব ইন্টারজেকশন। এগুলো সব পার্টস অফ স্পিচ। এই ক্লাসগুলো সব তুলতে অনেকগুলো ক্লাস লাগবে। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ কত দক্ষ হতে চান আপনি নিজেকে তৈরি করে ফেলেন। আপনি কত দক্ষতা সম্পন্ন, স্যার আমাকে শেষ করতে দেন, কত দক্ষতা সম্পন্ন একজন এমসিকিউ আর হতে চান, প্রিলি এবং ফ্রি হ্যান্ড রাইটিং এ কত দক্ষ অর্জন করতে চান, সামনের ক্লাসগুলোতে আপনি নিজেকে জড়সড় করে বসবেন, আপনার ইতিহাস ইংলিশের সমস্ত কিছু শেষ হয়ে আসবে। আপনি কোশ্চেন সলভ করবেন 15 মিনিটে, অন্যরা ঘন্টা পেরিয়ে যাচ্ছে কলম কামড়াইতেছে, আপনার এত ঘন্টা বের হতে হবে না। আপনি 15 মিনিটও লাগবে না, আপনি 5 থেকে 6 মিনিটের মধ্যে এমসিকিউ দেখানো শেষ। এতটাই সত্য। হ্যাঁ, বলতে চেয়েছিলেন, বলেন। স্যার আমাদের কি ক্লাসটা ক্লাসে খুব ভালো রুটিন দেওয়া হবে লাগলো, যে স্যার। কবে কোন এই যে ক্লাসটা একটা সাময়িক রুটিন দিয়ে দিলাম যে আগামী ক্লাসে পড়বো জেরান্ড পার্টিসিপল ভার্ব, ভার্ব থেকে চলে যাব অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে চলে যাব প্রোনাউন, প্রোনাউন থেকে চলে যাব নাউন, নাউন থেকে চলে যাব অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে চলে যাব পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ থেকে চলে যাব কনজাংশন অর্থাৎ প্যারালেলিজম। এই যে অনেকগুলো ক্লাসের রুটিন পেয়ে গেছেন, এই যে সিরিয়াল স্যার মাফিক আমার ক্লাস। ক্লাসটা খুব ভালো লাগছে স্যার। একটা কথা ছিল স্যার, হ্যাঁ, ওই বলেন। একটা প্রশ্ন স্যার, এখানে যে আমরা তো দেখা ইনফিনিটিভ আর হচ্ছে ভার্বের সিম্পল ফর্ম, এই দুইটা হচ্ছে দেখার মধ্যে আমরা পার্থক্যটা দেখতে পারি যে একটা হচ্ছে টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম, আর একটা হচ্ছে ভার্বের সিম্পল ফর্ম, এটা দেখার মধ্যে। বাট অরিজিনালি স্যার পার্থক্যটা কেন স্যার? স্যার আর এটা এভাবে যদি টু থাকে মানে ইনফিনিটিভটা কেন হয় বা ভার্বের সিম্পল ফর্মটা কেন হয় স্যার, এটার কারণ কি আছে স্যার? আমি তো এমনি জানার জন্য স্যার, এটা তো পড়ার বিষয় না, এমনি জানার জন্য জিজ্ঞেস করতেছি। এটার একটা কারণ আছে। এটা হলো কারণ হলো অর্থ মিন করে, অর্থ মিন করে। টু ডু, টু ডু শব্দের অর্থ হলো করি, করা। আর ওইখানে যখন টুটা বসাবেন না তখন আরেক ধরনের মিনিং চলে আসে, মিনিংগত পার্থক্য, গ্রামারগত কোনো পার্থক্য তেমন একটা পরিলক্ষিত হয় না। তবে টু প্লাস ভার্ব এটা একটা স্বতন্ত্র গ্রামার। আর যখন কোনো হচ্ছে যে ভার্বকে প্রেজেন্ট ফর্ম রাখবেন এটাও স্বতন্ত্র গ্রামার, একটা আরেকটার সাথে মিলানো যাবে না। এটা স্বতন্ত্র অর্থ, স্বতন্ত্র গ্রামার, মানে ওইটা আলাদা একটা গ্রামারই। ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম রাখা এটাও একটা স্বতন্ত্র গ্রামার। প্রত্যেকটারই নিজস্ব চরিত্র আছে, সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে লাগে। প্রত্যেকটারই ব্যক্তিগত অর্থ, ব্যক্তিগত গ্রামারের বৈশিষ্ট্য আছে। পার্থক্য বলতে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে তার স্ব বৈশিষ্ট্যে সে ব্যবহার হয়, একটা আরেকটার সাথে মিলানো যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স গুলোকে বাদ দিলে কেমন হয়, কন্টিনিউয়াস টেন্স গুলোকে বাদ দিলে কন্টিনিউয়াস এর মতো কখনো আপনি সেন্টেন্স আর পাবেন না। তো আপনি যখন টু কে বাদ দিবেন তখন আপনি সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হবে। যেমন আই লাইক টু সিং, আই লাইক টু সিং এ সং, তো আপনি এখানে যদি টুটা না দেন তাহলে লাইকের পরে যখন আপনি সিংটা নিয়ে আসবেন আপনি কেমন করে সেট করবেন, পারবেন? আই লাইক টু সিং, তখন তো ওই টুটা তো সেন্টেন্সকে জয়েন করতেছে, ও দুটা ভার্বকে সংযোগ করে দিচ্ছে। ঠিক তেমনি আপনার প্রত্যেকটা টু, প্রত্যেকটা প্রেজেন্ট ফর্ম যখন ব্যবহার হয় তখন বাক্যের মিনিংগত তার নিজস্ব চরিত্র বৈশিষ্ট্য স্বতন্ত্র থেকেই বসে। এটার ভিন্নতা হচ্ছে নিজস্বতা, আর একত্রী করা যাবে না যে আসলে টু আর মনে হয় সিম্পল ফর্ম একই, না এক নয়। এটা অনেকগুলো প্রমাণ আমি ডে টু ডে দিতে পারবো। আগামী যে ক্লাসগুলো আসতেছে আপনাদের যে ভেতরে যে এত কোশ্চিন, এত চাওয়া পাওয়া, আপনি কত কিছু শিখতে চান, আসেন না। আপনি বললাম না যে আজকে যা আছেন আপনি ডে টু ডে চেঞ্জ হতে থাকবেন, নিজেই নিজেকে চিনতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। তো এখন মোটামুটি আমি